অন বিইং বুক সামারির ভূমিকা। কেমন হবে যদি জীবনের আসল রহস্য কোনো পবিত্র বইতে নয়, বরং ল্যাবের নোটবুকে লেখা থাকে। এই ছোট সামারিতে আপনি দেখবেন কিভাবে সায়েন্টিফিক মেথড, মানে এমন কিছু সহজ স্টেপস যা যে কেউ ফলো করতে পারে, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর আসল উত্তর দেয়। আমরা কোথা থেকে এসেছি, আমরা এখানে কেন আছি, আর মৃত্যুর পর আমাদের কি হতে পারে। আমি আপনাকে দেখাবো কিভাবে সায়েন্স ব্যাখ্যা করে যে কেন আপনি আপনার বাবা মায়ের মতো দেখতে ব্যাঙের মতো নয়, কেন পুরুষদের নিপল থাকা সত্ত্বেও তারা ব্রেস্টফিট করে না, এবং কেন পুরনো মিথগুলো ফ্যাক্টসের সামনে টেকে না। আপনি এটাও জানবেন যে কিভাবে সায়েন্স গত ৩০০ বছরে মানুষের প্রোগ্রেসকে দ্রুত এগিয়ে দিয়েছে, এবং কেন সত্যিটা খুঁজে বের করার জন্য এটা এখনও আমাদের সেরা টুল। আমার সাথে থাকুন, আর ভিডিওর শেষে আপনিও ভালো আর খারাপ ব্যাখ্যার মধ্যে পার্থক্যটা ধরতে পারবেন। ওয়েলকাম টু রিলিজন অ্যান্ড স্পিরিচুয়ালিটি বেঙ্গলি বুক সামারি, এপিসোড 7। এই এপিসোডে আমরা যে বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি 2012 সালে প্রকাশিত হয়েছে। বইটির নাম হলো অন বিইং, এ সায়েন্টিস্টের এক্সপ্লোরেশন অফ দ্য গ্রেট কোয়েশ্চেন্স অফ এক্সিস্টেন্স। বইটি লিখেছেন পিটার অ্যাটকিন্স। অন বিইং বুক সামারিজ চ্যাপ্টার 1। কেমন হবে যদি আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করে জিজ্ঞাসা করি আমরা এখানে কেন আছি? কেমন হবে যদি এটা ব্যবহার করে আমরা জিজ্ঞাসা করি মৃত্যুর পর কি হয়? এই প্রশ্নগুলো নিয়ে আমরা সাধারণত ধর্মের কাছে যাই, কিন্তু আমরা একটা অন্য রাস্তাও চেষ্টা করতে পারি। আমরা সায়েন্সের সাহায্য নিতে পারি। সায়েন্টিফিক মেথড হলো আমাদের সেরা টুল। এটা আমাদের এমন আইডিয়া তৈরি করতে সাহায্য করে যা পরীক্ষা করা যায়। তারপর আমরা সেগুলোকে এক্সপেরিমেন্ট আর ফ্যাক্টস দিয়ে যাচাই করি। 1600 সাল থেকে এই চিন্তাভাবনার পদ্ধতিটা পৃথিবীকে বদলে দিয়েছে। 300 বছরে সায়েন্স জীবন আর ইউনিভার্স সম্পর্কে অনেক বেশি কিছু জেনেছে। এমনকি এটা ধর্ম 3000 বছরে যা শিখেছে তাকেও ছাড়িয়ে গেছে। এটা একটা বড় দাবি, কিন্তু ব্যাপারটা পরিষ্কার। সায়েন্স আইডিয়াগুলোকে পরীক্ষা করে করে এগোয়। শুধু কেউ একজন বলেছে বলেই এটা কোনো আইডিয়াকে মেনে নেয় না। লেখক বলেন যে সায়েন্স প্রায়ই অথরিটিকে চ্যালেঞ্জ করে। এটা আমাদের পুরনো ধ্যান ধারণা ছেড়ে দিতে বলে। ধর্ম প্রায়ই একটাই উত্তর দেয়। ধর্ম বলে যে একটাই সুপার অন্যাচারাল কারণ সব কিছু ব্যাখ্যা করে। সত্যিটা খুঁজে বের করার এটা একটা আলাদা উপায়। বইটার কিছু অংশে বলা হয়েছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরের কোনো কিছুরই প্রমাণ এখনও মেলেনি। তাই ঈশ্বর বা মানুষের আত্মার মতো আইডিয়ার কোনো অবজেক্টিভ প্রমাণ এখনও পর্যন্ত নেই। তার মানে এই নয় যে মানুষ বিশ্বাসে শান্তি খুঁজে পায় না। বিশ্বাস অনেকের জীবনে একটা অর্থ এনে দেয়। এটা একাত্ম হওয়ার আর সব কিছু বোঝার একটা গভীর প্রয়োজনকে পূরণ করে। কিন্তু কোনো কিছু ঠিক মনে হওয়াটাই জ্ঞানের জন্য যথেষ্ট নয়। আসল জ্ঞানের জন্য বারবার পরীক্ষা নিরীক্ষার দরকার হয়। আমাদের এমন আইডিয়া দরকার যা নতুন এভিডেন্সের সামনেও টিকে থাকে। এখানেই সায়েন্স আমাদের সাহায্য করে। তাই সায়েন্টিস্টের বড় বড় প্রশ্নগুলো করা উচিত। জীবনের গভীরতম রহস্যগুলো তাদের এড়িয়ে যাওয়া উচিত নয়। এই বইয়ের সামারিতে আমরা এরকম অনেক প্রশ্ন নিয়েই আলোচনা করব। আমরা এভিডেন্সগুলো দেখব, আমরা পরিষ্কারভাবে চিন্তা করব, আর ফ্যাক্টস আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই যাওয়ার জন্য আমরা আমাদের মন খোলা রাখব। অন বিইং বুক সামারির চ্যাপ্টার 2। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ইউনিভার্সকে কি ঈশ্বরই গতি দিয়েছেন? অনেকেই এটা বিশ্বাস করেন। তারা বলেন যে একটা ফার্স্ট কজ বা প্রথম কারণ শূন্য থেকে সব কিছু তৈরি করেছে। সায়েন্স সহজ উত্তর খোঁজে না। সায়েন্টিস্টরা
ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যেই উত্তর খোঁজার চেষ্টা করেন। তারা সুপার ন্যাচারাল কোনো কিছুর সাহায্য নেন না। ইউনিভার্স কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে অনেক সায়েন্টিফিক আইডিয়া আছে। একটা আইডিয়া বলে যে আমাদের ইউনিভার্স আরও পুরনো ইউনিভার্স থেকে এসেছে। হতে পারে এটা ইউনিভার্সগুলোর একটা লম্বা চেইনের মধ্যে একটা লিঙ্ক। আরেকটা আইডিয়া ইলেকট্রিক চার্জের দিকে নজর দেয়। এটা প্রশ্ন তোলে, চার্জের শুরুটা কি ইউনিভার্স তৈরিতে সাহায্য করতে পারত? কিছু সায়েন্টিস্ট ডার্ক ম্যাটারের ওপর ফোকাস করেন। ডার্ক ম্যাটার হলো এমন একটা ম্যাস যা আমরা দেখতে পাই না, কিন্তু মনে হয় এটা তারা আর গ্যালাক্সিগুলোকে নিজের দিকে টানে। যদি আমরা ডার্ক ম্যাটার সম্পর্কে আরও জানতে পারি, তাহলে হয়তো আমরা সব কিছুর শুরুটা সম্পর্কেও আরও জানতে পারব। এই আইডিয়াগুলোর কোনোটি এখনও প্রুভড হয়নি। এটা ঠিক আছে, সায়েন্স ধীরে ধীরে ছোট ছোট স্টেপে এগোয়। প্রত্যেকটা স্টেপ আগেরটার ওপর ভিত্তি করে তৈরি হয়। সায়েন্টিফিক মেথড, টেস্ট আর নতুন প্রুফ চায়। টেস্ট ছাড়া এটা কোনো দাবিকে মেনে নেয় না। এই কারণেই প্রোগ্রেস হতে অনেক সময় লাগতে পারে। বড় বড় প্রশ্নের উত্তর দিতে অনেক বছর লেগে যায়। এর জন্য অনেক সায়েন্টিস্ট আর অনেক ডিসকভারির প্রয়োজন হয়। ধর্ম চট জলদি এমন উত্তর দেয় যা শুনতে নিরাপদ মনে হয়। সায়েন্স কঠিন প্রশ্ন করে আর প্রুফের জন্য অপেক্ষা করে। এতে সময় লাগে আর এটা নিজের মতো বদলাতেও পারে। তাই চলুন আমরা কৌতূহলী হই। চলুন নতুন আইডিয়াগুলো শুনি। চলুন সায়েন্সের এই ধীর স্থির কাজটা দেখি। এই বইয়ের সামারির পরের অংশে আমরা এই আইডিয়াগুলো নিয়ে আরও এক্সপ্লোর করব। আমরা ক্লুগুলো দেখব আর এখন আমরা যা জানি তার লিমিটগুলোও দেখব। অন বিইং, বুক সামারির চ্যাপ্টার 3। আপনি কি কখনো অস্ট্রেলিয়ার হাই গড কারোরার গল্প শুনেছেন, যিনি তার বগল থেকে প্রথম মানুষ তৈরি করেছিলেন? এটা শুনতে অদ্ভুত লাগে। এটা দেখায় যে মানুষ কিভাবে জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু সায়েন্সের পথটা আলাদা। সায়েন্স পৃথিবীতে জীবন কিভাবে বেড়ে উঠল তার একটা পরিষ্কার আর পরীক্ষাযোগ্য গল্প দেয়। চার্লস ডারউইন আমাদের একটা বড় আইডিয়া দিয়েছিলেন। এটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন। ডিএনএতে সবসময়ই ছোট ছোট র্যান্ডম পরিবর্তন হতে থাকে। কিছু পরিবর্তন একটা প্রাণীকে বেঁচে থাকতে সাহায্য করে, কিছু করে না। যেগুলো সাহায্য করে সেগুলো পরের প্রজন্মে চলে যায়। এভাবেই স্পিসিসগুলো ধাপে ধাপে বদলে যায়। এটা আমরা ফসিলে দেখতে পাই। এটা আমরা আজকের ডিএনএতেও দেখতে পাই। ডিএনএর একটা অংশ আছে যেটাকে জাঙ্ক ডিএনএ বলা হয়। এটাকে দেখতে অদরকারি অংশের মতো লাগে, কিন্তু এটাও বদলে যেতে পারে। কখনো কখনো সেই পরিবর্তনগুলো বেশ কাজের হয়ে ওঠে। এভাবেই অদ্ভুত সব ঘটনা ঘটতে পারে। যেমন পুরুষদের নিপল কেন আছে, যদিও তারা ব্রেস্টফিড করে না। পরিবর্তনের এক দীর্ঘ ইতিহাস থেকে আমরা অদ্ভুত সব বৈশিষ্ট্য পাই। কেমিস্টরা জড় বস্তু থেকে জীবন তৈরি করার চেষ্টা করেছেন। তারা দেখিয়েছেন কিভাবে সাধারণ কেমিক্যালগুলো জীবনের বিল্ডিং ব্লকস তৈরি করতে পারে। পৃথিবীতে ঠিক কোনো পরিস্থিতিতে জীবন শুরু হয়েছিল তা আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে ন্যাচারাল স্টেপসগুলোই পাথর আর কাদা থেকে জীবন্ত সেল তৈরি করতে পারে। এতে করে ঈশ্বর কাদামাটিতে প্রাণ সঞ্চার করেছেন এই ধারণার প্রয়োজনটা কমে যায়। সায়েন্স এটা বলে না যে মানুষ বিশ্বাসে কোনো অর্থ খুঁজে পেতে পারে না। এটা শুধু বলে যে জীবনকে ব্যাখ্যা করার জন্য আমাদের সুপার ন্যাচারাল দাবির সাহায্য নেওয়ার দরকার নেই। এই বইটা দেখায় যে সায়েন্স কিভাবে প্রুফ দিয়ে নিজের গল্পটা তৈরি করে। এটা ফসিল, ডিএনএ
আর ল্যাবের কাজ ব্যবহার করে। এটা সতর্ক পরীক্ষা আর ধীরে ধীরে এগিয়ে চলার পথ ধরে। তাই কৌতূহলী থাকুন। এই বইয়ের সামারির পরের অংশে আমরা ফসিল, ডিএনএ পাজল আর ল্যাব এক্সপেরিমেন্টগুলো দেখব। আমরা দেখব কিভাবে এলোমেলো র্যান্ডম পরিবর্তন জীবনের মতো অসাধারণ কিছু তৈরি করতে পারে। অন বিইং বুক সামারির চ্যাপ্টার 4। আমরা সেক্স করি বা কেন? কেন শুধু নিজেদের কপি করে সেখানেই থেমে যায় না? এগুলো অদ্ভুত প্রশ্ন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সায়েন্সে পরিষ্কার উত্তর দেয়। ফ্রান্সিস ক্রিক আর জেমস ওয়াটসন আমাদের বুঝতে সাহায্য করেছিলেন যে এটা কিভাবে হয়। তারা ডিএনএর শেপ দেখিয়েছিলেন। তারা দেখিয়েছিলেন কিভাবে বৈশিষ্ট্য বাবা মায়ের থেকে সন্তানের মধ্যে যায়। ডিএনএ হলো অ্যামিনো অ্যাসিডের একটা চেইন। এটা আমাদের সেলের মধ্যে কেমিক্যাল কাজগুলো চালায়। এটাই আমাদের চুলের রং, চোখের শেপ আর আরও অনেক কিছু ঠিক করে দেয়। ডিএনএ যখন কপি হয় তখন এতে ভুল হয়। এই ভুলগুলো থেকে রোগ হতে পারে। এগুলো ছোট ছোট পরিবর্তনও ঘটাতে পারে। ওই ছোট ছোট পরিবর্তনগুলোই ভ্যারাইটি নিয়ে আসে। ভ্যারাইটি দরকারি। এটা একটা স্পিসিসকে নতুন অপশন দেয়। কিছু প্রাণী ঠিক হুবহু নিজেদের কপি তৈরি করে। এটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। এটা সরল প্রাণীদের জন্য ভালো কাজ করে, কিন্তু এটা কোনো নতুন কম্বিনেশন তৈরি করে না। পরিবর্তনের মোকাবিলা করার জন্য এটা কোনো বড় ভ্যারাইটি রেখে যায় না। মানুষ সেক্স ব্যবহার করে কারণ আমাদের পৃথিবীটা বদলায়। সেক্স দুজন প্যারেন্টের ডিএনএকে মেশায়। এটা বৈশিষ্ট্যের নতুন নতুন কম্বো তৈরি করে। কিছু কম্বো নতুন সমস্যা থেকে বাঁচতে সাহায্য করে, অন্যগুলো করে না। ভালোগুলো অনেক জেনারেশন ধরে ছড়িয়ে পড়ে। তাই সেক্স শুধু রোম্যান্স বা কালচার নয়, এটা একটা সার্ভাইভাল টুল। এটা স্পিসিসকে বদলাতে থাকা ক্লাইমেটের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এটা নতুন রোগের সাথে লড়তে সাহায্য করে। এটা জীবনকে নতুন নতুন সলিউশন চেষ্টা করে যেতে সাহায্য করে। এটা ব্যাখ্যা করার জন্য সায়েন্সের কোনো মিথের দরকার হয় না। পুরনো গল্পগুলো, যেমন ইউরেনাসের সিমেনের সমুদ্রের ফেনা থেকে অ্যাফ্রোডাইটির উঠে আসা, বেশ রংচঙে। এগুলো আমাদের অতীতের অংশ। কিন্তু ডিএনএ কিভাবে কাজ করে তা এগুলো ব্যাখ্যা করে না। এই বইটা দেখায় কিভাবে আসল কেমিস্ট্রি আর বায়োলজি আরও ভালো উত্তর দেয়। এটা ল্যাবের কাজ, ডিএনএ স্টাডি আর সতর্ক চিন্তাভাবনা ব্যবহার করে। কৌতূহলী থাকুন। এই চ্যাপ্টারে আমরা ডিএনএ কপি করার ভুল আর জিন মেশানো কেন জরুরি তা নিয়ে কথা বলবো। আমরা আইডিয়াগুলোকে সহজ রাখব। আমরা পরিষ্কার উদাহরণ দেখব। আর আমরা দেখব কিভাবে সেক্স আমাদের তৈরি করতে সাহায্য করেছে আর কিভাবে এটা আমাদের বদলাতে থাকে। অন বিইং বুক সামারির চ্যাপ্টার 5। আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর কি হয়? এই ছোট অংশটা দেখাবে একদম সাদামাটা ফিজিক্যাল স্টেপগুলো। কোনো মিথ নয়, শুধু তাই যা আমরা দেখতে পাই। জীবন থেমে যাওয়ার মুহূর্তেই শরীরটা বদলাতে শুরু করে। প্রথমে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আমাদের শরীর বেশিরভাগটাই জল। যখন সেই জল ঘরের তাপমাত্রায় চলে আসে, শরীরটা ঠান্ডা হয়ে যায়। এরপর মাসলগুলো বদলায়। প্রথমে সেগুলো রিল্যাক্স হয়, তারপর লক হয়ে যায়। এই শক্ত হয়ে যাওয়াকে বলা হয় রিগার মর্টিস। এটা কিছুক্ষণের জন্য শরীরটাকে কঠিন আর শক্ত করে দেয়। আপনি চামড়ায় বেগুনি ছোপও দেখতে পারেন। এটাকে বলা হয় পোস্টমর্টম লিভিডিটি। রক্ত নিচু জায়গাগুলোতে জমা হয়, এতেই কালো ছোপ তৈরি হয়।
আপনি কোনো আত্মাকে বেরিয়ে যেতে দেখেন না, আপনি ন্যাচারাল সাইনগুলো দেখেন। এই স্টেপগুলোর পর শরীরটা ধীরে ধীরে ভেঙে যায়। কতটা দ্রুত হবে সেটা জায়গার ওপর নির্ভর করে। গরম আর ভেজা আবহাওয়া এটাকে দ্রুত করে দেয়, ঠান্ডা জায়গা এটাকে স্লো করে দেয়। গাছ, পোকা আর পশুরাও এই প্রসেসে সাহায্য করে। এটা কেন হয়? শরীরটা আর নিজের ব্যালেন্স ধরে রাখতে পারে না। আমাদের ভেতরে সব সময় অনেক ছোট ছোট কেমিক্যাল রিয়াকশন চলে। এই রিয়াকশনগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। এগুলোকে পচনের থেকে এক ধাপ এগিয়ে থাকতে হয়। যখন এগুলো থেমে যায়, পচন জিতে যায়। যে ব্যাকটেরিয়াগুলো আমাদের সঙ্গে থাকতো তারাই শরীরটাকে খাওয়া শুরু করে। ওরা টিস্যুগুলোকে চিবিয়ে ভেঙে ফেলে। সময়ের সাথে সাথে শরীরটা মাটিতে ফিরে যায়। এর এনার্জি আর ম্যাটার প্রকৃতিতে ফিরে যায়। এই দৃষ্টিভঙ্গিটা বিশ্বাস নিয়ে কিছু বলে না। অনেকেই এখনও মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করেন। কিন্তু আপনি যদি শুধু শরীরটার দিকে তাকান, তাহলে দেখবেন পচন আর প্রকৃতির দ্বারা রিইউজ। যদি আপনার এটা কিউরিয়াস লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা আরও সাইনগুলো দেখব। আমরা জানব সেগুলোর মানে কি। আমরা ফ্যাক্টসগুলোকে পরিষ্কার আর সহজে বোঝার মতো করে রাখব। অন বিইং, বুক সামারির চ্যাপ্টার 6। আপনি কি কখনো অনন্তকাল নিয়ে ভেবেছেন? অনেক দিন আগে জীবনটা খুব কঠিন ছিল। অনেক মানুষের জন্য মৃত্যু খুব কাছে ছিল। তাই একটা অনন্ত পরকালের ধারণাটা বেশ স্বস্তিদায়ক মনে হতো। অনেক ধর্মই মৃত্যুর পরের জীবনের প্রতিশ্রুতি দিত। সেই ধারণাটা আশা নিয়ে আসতো। আজকে পরিস্থিতিটা অন্যরকম। সায়েন্স আর মেডিসিন আমাদের লিমিটগুলোকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচে। আমরা এমনকি এজিংকে ঠিক করার স্বপ্ন দেখি। হয়তো একদিন আমরা মরা বন্ধ করে দিব। কিন্তু এই আইডিয়াটা মৃত্যুর পর আত্মা জেগে ওঠার মতো একই নয়। আত্মা একটা আলাদা জিনিস হিসেবে এর কোনো প্রমাণ নেই। আমাদের ভেতরে একটা ছোট ভূতের মতো অংশের কোনো এভিডেন্স নেই। কেউ কেউ বলেন কনশাসনেস হলো ডার্ক ম্যাটারের মতো, কিন্তু ব্রেনই আমাদের চিন্তাভাবনা আর অনুভূতি তৈরি করে। যখন ব্রেন থেমে যায়, আমাদের মনও থেমে যায়। একটা ডেড ব্রেনের সাথে কনশাসনেসও চলে যায়। আমাদের প্ল্যানেট আর এই ইউনিভার্সেরও সম্ভবত একটা শেষ আছে। কোনো কিছুই হয়তো চিরকাল টিকে থাকবে না। আমরা যদি এজিংকে হারিয়েও দিই, সূর্যটা টিকবে না। প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্যটা বদলে যাবে। এটা তার কোরের হাইড্রোজেন ব্যবহার করে ফেলবে। তারপর এটা বড় হবে আর আমাদের সোলার সিস্টেমকে শেষ করে দিবে। সেই পরিণতিটা পৃথিবী আর আমাদের নিশ্চিহ্ন করে দিবে। তখন আমাদের সব সায়েন্স আর সব ধর্মের আশাও শেষ হয়ে যাবে। এটা শুনতে দুঃখের মনে হতে পারে, কিন্তু এটা জীবনকে পরিষ্কারও করে তুলতে পারে। যদি সব কিছুই সসীম হয়, তাহলে প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান হয়ে ওঠে। আমরা এখন অন্যদের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। আমরা ভালো স্মৃতি তৈরি করার চেষ্টা করতে পারি। আমরা শিখতে আর সাহায্য করতে থাকতে পারি। এই অংশটা জীবন আর শেষ নিয়ে বইটার দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়েছে। যদি আপনার এটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা আরও কথা বলবো। সায়েন্স কি বলে আমরা তা দেখব। আমরা ভাবব যে এটার মানে আমাদের জন্য কি। অন বিইং, বুক সামারির উপসংহার। অন বিইং বইটির এই বুক সামারিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বইটির মূল ধারণাগুলো সম্পর্কে জানতে পারবেন। আমরা দেখেছি যে বিজ্ঞান সবচেয়ে পুরনো প্রশ্নগুলো করার সাহস রাখে।
বইটি বলছে যে আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করে প্রশ্ন করতে পারি যে আমরা এখানে কেন আছি এবং মৃত্যুর পর কি হয়। আমরা জেনেছি যে বিজ্ঞান প্রমাণ দিয়ে বিভিন্ন ধারণাকে পরীক্ষা করে। শুধু কেউ বলেছে বলেই বিজ্ঞান কোনো দাবি মেনে নেয় না। আমরা কিছু বড় বড় নাম এবং বড় বড় ধারণার সাথে পরিচিত হয়েছি। চার্লস ডারউইনের ন্যাচারাল সিলেকশনের ধারণা দেখায় কিভাবে জীবন ধাপে ধাপে বদলাতে পারে। ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন দেখিয়েছেন কিভাবে ডিএনএ বৈশিষ্ট্য বহন করে এবং কেন সেক্সের মাধ্যমে জিনের মিশ্রণ জীবনকে টিকে থাকতে সাহায্য করে। আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখেছি যেখানে সাধারণ কেমিক্যাল থেকে জীবন তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা এটাও দেখেছি যে একটা শরীর মারা গেলে তার সাথে কি হয় সেই সংক্রান্ত সাধারণ ফিজিক্যাল ফ্যাক্টগুলো, এবং আমরা শুনেছি কিভাবে বিজ্ঞান মহাবিশ্বের শুরুর সূত্র খোঁজে, ডার্ক ম্যাটার থেকে শুরু করে পুরনো মহাবিশ্বের ধারণা পর্যন্ত। বইটি আমাদের এটাও মনে করিয়ে দেয় যে অনেকেই বিশ্বাসের মধ্যে সান্ত্বনা খুঁজে পান। বিশ্বাস জীবনে অর্থ এনে দেয় এবং একাত্মতার অনুভূতি জাগায়। কিন্তু বইটির মূল কথা সহজ, কোনো কিছুকে সঠিক মনে হওয়া আর তার প্রমাণ থাকা এক জিনিস নয়। প্রকৃত জ্ঞানের জন্য পরীক্ষা এবং বারবার যাচাই করা প্রয়োজন। এই আলোচনা যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে আপনার প্রশ্ন বা পছন্দের অংশটি নিয়ে কমেন্ট করুন। এরকম সহজ ও স্পষ্ট সামারি আরও চাইলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। দেখার জন্য ধন্যবাদ। বড় বড় প্রশ্ন করতে থাকুন, কৌতূহলী থাকুন এবং ফ্যাক্টস যেদিকে নিয়ে যায় সেদিকেই চলুন।